নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি। এখানে দেখে নাও 400টি বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরের প্র্যাকটিস সেট আমি রেডি করেছি। সেখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 400টা। তো আজ আমি তোমাদের প্র্যাকটিস সেট 1 আলোচনা করব ভিডিও 400টা প্রশ্ন নিয়ে। নেক্সট দিন কিন্তু প্র্যাকটিস সেট সেকেন্ড নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা যারা এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি নেবে বলে ভাবছো, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং সেকেন্ড পার্টের ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত শব্দের অর্থ কী? পঞ্চায়েত শব্দের অর্থ দেখে নাও। এটা আমাদের সকলেরই খুব জানা প্রশ্ন, অনেকেই জানো। যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পঞ্চায়েত শব্দের অর্থ হলো গ্রামীণ পরিষদ। তারপরের প্রশ্ন দেখে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে, গ্রাবো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গাবো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরেক। তারপরে দেখে নাও 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে রয়েছে, গ্রাম সভা কি? তো এটা অনেকেই জানো। তো গ্রাম সভা হলো প্রত্যেকটি গ্রামেই একটি করে গ্রাম সভা থাকে। এই গ্রাম সভাতে উক্ত গ্রামের নির্বাচক মণ্ডলীর সদস্যবৃন্দ অন্তর্ভুক্ত হয়। মানে প্রত্যেকটি গ্রামেই কিন্তু একটি করে গ্রাম সভা থাকে। এই গ্রাম সভাতে উক্ত গ্রামের নির্বাচক মণ্ডলী কিন্তু সদস্যবৃন্দ অনুভুক্ত হয়ে থাকে। যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো। কেমন? তারপরে প্রশ্ন চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি গুজরাটে অবস্থিত। তারপরে প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। এখানে রয়েছে, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? জাপানকে কিন্তু প্রাচ্যের ব্রিটেন বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নাও। তারপরে 7 নম্বর প্রশ্নে, কত সালে পঞ্চায়েত আইন কার্যকর হয়? পঞ্চায়েত আইন কার্যকর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সকলেই জেনে রাখো। পঞ্চায়েত আইন কার্যকর হয় কিন্তু 1974 সালের 1 ফেব্রুয়ারি। তারপরে প্রশ্ন দেখে নাও 8 নম্বর প্রশ্ন। জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? জস বাটলার হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে 9 নম্বর প্রশ্নে দেখে নাও, কততম সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছিল? 73তম সংবিধান সংশোধন দ্বারা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছিল। তারপর 10 নম্বর প্রশ্নে আছে, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে। তারপর প্রশ্ন দেখে নাও 11 নম্বর প্রশ্ন। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা পর্বত নেপালে অবস্থিত। তারপরের প্রশ্ন, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? চন্দন বৃক্ষের মন্দির বলা হয় কিন্তু মাদুরাইকে। তারপরের প্রশ্ন 13 নম্বর প্রশ্নে, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত কে করতে পারেন? তো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন কিন্তু এসডিও। এরপরে দেখে নাও, সাধারণ কর আদায়কারীদের কারা নিয়োগ করে থাকেন? সাধারণ কর আদায়কারীদের নিয়োগ করে থাকেন কিন্তু গ্রাম পঞ্চায়েত। তারপর প্রশ্ন, গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধীসাগর অভয়ারণ্য কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে 16 নম্বর প্রশ্নে রয়েছে, মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল? মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুন। তারপর 17 নম্বর প্রশ্ন আছে, পঞ্চায়েতি রাজ্য বিষয়টি সংবিধানের কোন তালিকার অধীনের মধ্যে অন্তর্ভুক্ত? এটি সংবিধানের রাজ্য তালিকার সাথে অন্তর্ভুক্ত। এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কিন্তু মেঘালয়ে। 19 নম্বর প্রশ্নে আছে, ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? ল্যান্ড অফ কেকস বলা হয় কিন্তু স্কটল্যান্ডকে। তারপর 20 নম্বর প্রশ্নে আছে, ভারতবর্ষের সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ কোথায় প্রবর্তন হয়েছিল?
তো ভারতবর্ষের সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তন হয়েছিল রাজস্থানের নগৌর অঞ্চলে। তারপর 21 নম্বর প্রশ্নে আছে নাসা কত সালে প্রতিষ্ঠিত? নাসা কিন্তু 1958 সালে অবস্থিত। প্রশ্ন আছে ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় কিন্তু কৃষ্ণা নদীতে। নম্বর প্রশ্ন রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা কে? এটা কিন্তু আমাদের সকলেরই খুব জানা প্রশ্ন, সবাই কিন্তু জানো, অবশ্যই জেনে থাকলে কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই দাও, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। রাখি বন্ধন উৎসব উদ্যোক্তা ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 24 নম্বর প্রশ্ন হচ্ছে ভাংড়া কোন রাজ্যের নৃত্যকলা? ভাংড়া হলো পাঞ্জাবের নৃত্যকলা। তারপর 25 নম্বর প্রশ্নে রয়েছে ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? ত্রাসের নদী নামে খ্যাত হচ্ছে তিস্তা নদী। তারপর 26 নম্বর প্রশ্নে রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? রাইন নদীর উৎপত্তি স্থল হচ্ছে আল্পস পর্বতে। তারপর 27 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য নিয়ে গঠিত? গ্রাম পঞ্চায়েত কিন্তু সাধারণত 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। তারপর 28 নম্বর প্রশ্নে রয়েছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জম্মু এবং কাশ্মীরে। তারপর 29 নম্বর প্রশ্ন, এখানে তোমাদের জৈব জ্বালানি দিবস কোন দিনটিতে পালিত হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 10ই সেপ্টেম্বর পালিত হয়। এরপর 30 নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় জেলা পরিষদ নেই? পশ্চিমবঙ্গের জেলা পরিষদ নেই কোন জায়গায়? পশ্চিমবঙ্গের জেলা পরিষদ নেই কিন্তু দার্জিলিং বাদে প্রতিটি জেলায় কিন্তু জেলা পরিষদ রয়েছে, শুধুমাত্র দার্জিলিং জেলাতে জেলা পরিষদ নেই। তারপর 31 নম্বর প্রশ্নে রয়েছে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিউপারগেল। তারপর 32 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে বানম কোন নদীর উপনদী? বানম হচ্ছে চম্বলের উপনদী। তারপরে 33 নম্বর প্রশ্নে রয়েছে জেলা পরিষদের কার্যকাল মোট কতদিন? জেলা পরিষদের কার্যকালের মেয়াদ মোট 5 বছর। তারপর দেখে নাও বানিহাল গিরিপথের অপর নাম কি? বানিহাল গিরিপথের অপর নাম হচ্ছে জওহর সুড়ঙ্গ। তারপর 35 নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কত সালে গঠিত হয়েছিল? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা গঠিত হয়েছিল কিন্তু 1978 সালের জুন মাসে। এরপর দেখে নাও ব্রোঞ্জে কী কী থাকে? ব্রোঞ্জে থাকে কিন্তু তামা ও টিন। তারপর 37 নম্বর প্রশ্নে দেখে নাও, 37 নম্বর প্রশ্নে তোমাদের রয়েছে সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? সূর্য শিশির কিন্তু পতঙ্গভুক্ত উদ্ভিদ, এটা তোমাদের জেনে রাখা উচিত সূর্য শিশু কোন ধরনের উদ্ভিদ। তো সূর্য শিশুটি হচ্ছে পতঙ্গভুক্ত, সকলে কিন্তু জেনে রাখো। তো এরকম নতুন নতুন প্রশ্নের উত্তর পেতে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তারপর প্রশ্নতে চলে যাবো। দেখো তারপরের প্রশ্ন রয়েছে 38 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের মেয়াদ হচ্ছে মোট 5 বছর। তারপরে 39 নম্বর প্রশ্ন, মানব শরীরের কোন অঙ্গে লিপ্টোসাইট কোষ গঠিত হয়? মানব শরীরের অস্থিমজ্জাতে কিন্তু লিপ্টোসাইট কোষ গঠিত হয়। তারপরে 40 নম্বর প্রশ্ন, এখানে 40 নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কি থাকে? হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে থাকে কিন্তু কপার। তারপর 41 নম্বর প্রশ্ন, 41 নম্বর প্রশ্নে রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি পঞ্চায়েত রয়েছে? পশ্চিমবঙ্গ রাজ্যের তোমাদের কয়টি পঞ্চায়েত রয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রয়েছে 3311টি। তারপরে 42 নম্বর প্রশ্নে চলে যাব, শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় কোন শিলায়? শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় কিন্তু গ্রানাইট শিলায়। তারপর 43 নম্বর প্রশ্ন, দেখো 43 নম্বর প্রশ্ন হচ্ছে সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কিন্তু মহাত্মা গান্ধী। তারপরে দেখে নাও 44 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে কৃষ্ণনগরের চৌগাছা নামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কত সালে?
নীল বিদ্রোহ শুরু হয় কিন্তু 1859 সালে। তারপর 45 নম্বর প্রশ্নে রয়েছে পঞ্চায়েতের দৈনন্দিন কার্যকলাপ কে পরিচালনা করে থাকেন। তো পঞ্চায়েতের দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করে থাকেন কিন্তু কর্মসচিব। তারপর দেখে নাও 46 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে আড়াই দিনকা ছোবরা কোথায় অবস্থিত। আড়াই দিনকা ছোবরা অবস্থিত কিন্তু আজমিরে। তারপর 47 নম্বর প্রশ্নে রয়েছে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন। গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেন বুদ্ধগয়াতে। তারপর 48 নম্বর প্রশ্ন রয়েছে 234 নম্বর ধারায় কিউ উপধারা অনুযায়ী স্বনিয়ন্ত্রিত সংস্থার নাম কি। স্বনিয়ন্ত্রিত সংস্থার নাম হচ্ছে নিগম। তারপর দেখে নাও 49 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে রয়েছে কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনা পাথরের সঙ্গে বিক্রিয়া করে। তো কার্বনিক অ্যাসিড চুনা পাথরের সাথে বিক্রিয়া করে কিন্তু কার্বনেশন প্রক্রিয়ায়। তারপর 50 নম্বর প্রশ্নে রয়েছে খলজি বিপ্লব হয়েছিল কত সালে। তো খলজি বিপ্লব হয়েছিল কিন্তু 1290 সালে। তারপর প্রশ্ন দেখে নাও 51 নম্বর প্রশ্ন, এখানে কত মাসে, এখানে দেখো এই তারপরে প্রশ্ন দেখে নাও 51 নম্বর প্রশ্ন, এখানে এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রশ্নটা বলে দিই, কত মাস অন্তর গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকা হয়। কত মাস অন্তর গ্রাম পঞ্চায়েতের যে একটা মিটিং ডাকা হয় এটা কত মাস অন্তর। এটা কিন্তু 1 মাস অন্তর মিটিংটি ডাকা হয়। তারপর 52 নম্বর প্রশ্নে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে। নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ। তারপর পরের প্রশ্ন দেখে নাও, পরের প্রশ্ন ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে কিসের প্রভাবে। ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে কিন্তু আর্সেনিকের প্রভাবে। তারপর 54 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্রাম পঞ্চায়েতের মিটিং বৈধ হওয়ার জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন। মানে গ্রাম পঞ্চায়েতের যে মিটিংটি হয় সেই বৈধ মিটিংটির সদস্যের উপস্থিত কতজন দরকার। তো 1/3 কিন্তু উপস্থিত থাকা দরকার। এরপর দেখো 55 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে আধুনিক কোষতত্ত্বের জনক কে। আধুনিক কোষতত্ত্বের জনক হচ্ছে ম্যাথিয়াস স্নাইডেন ও থিওডোর সোয়ার্ন। তারপরের প্রশ্ন দেখে নাও, অণুচক্রিকার প্রধান কাজ কি। অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করা। তারপর 57 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সরকারি সভাপতিকে কিভাবে বেতন দেওয়া হয়ে থাকে। তো গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং সরকারি সভাপতিকে জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু বেতন দেওয়া হয়ে থাকে। এরপর 58 নম্বর প্রশ্ন, জলের অসমসত্ব মিশ্রণকে কি বলে। জলের অসমসত্ব মিশ্রণকে বলা হয় কিন্তু প্রলম্বন। তারপর 59 নম্বর প্রশ্ন, পাকস্থলীর অর্ধপাচিত এবং অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে। নাম্বার প্রশ্ন, পাকস্থলীর অর্ধপাচিত এবং অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে। পাকস্থলীর অর্ধপাচিত এবং অর্ধতরল খাদ্যবস্তুকে বলা হয় কাইম। তারপর প্রশ্ন দেখে নাও, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে। গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু 3টি স্তর। 1 হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 হচ্ছে পঞ্চায়েত সমিতি, 3 হচ্ছে জেলা পরিষদ। তারপরে 61 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে রয়েছে কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল। কামরূপ রাজবংশ ছিল কিন্তু আসামে। তারপর প্রশ্ন হচ্ছে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে। গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন, সবারই খুব জানা প্রশ্ন, গান্ধীকে মহাত্মা নামে অভিহিত করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন দেখে নাও, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তারপরে প্রশ্ন দেখে নাও, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয় কত সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা হয় কিন্তু 1784 সালে। তারপরের প্রশ্ন দেখে নাও 65 নম্বর প্রশ্ন, উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন। উইলিয়াম মরিস ডেভিস ছিলেন কিন্তু মার্কিন ভূবিজ্ঞানী। তারপরে 66 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকতে সাহায্য করে কে। উদ্ভিদ হরমোনগুলি যে রয়েছে তার মধ্যে ফল পাকতে সাহায্য করে কোন হরমোন। ফল পাকতে সাহায্য করে কিন্তু ইথিলিন। তারপর দেখে নাও তারপরের প্রশ্ন, ত্রিস্তরী পঞ্চায়েতের রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল কোন কমিটির পক্ষ থেকে। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল কিন্তু বলবন্ত রায় কমিটির পক্ষ থেকে।
তারপর দেখে নাও 68 নাম্বার প্রশ্ন, গমের মধ্যে মরিচা রোগ হয় কিসের ফলে? গমের মধ্যে যে মরিচা রোগটি হয় সেটা কিসের ফলে? পাক্সিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে কিন্তু গমের মধ্যে মরিচা রোগ হয়। তারপরে প্রশ্ন দেখে নাও, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কিন্তু ডক্টর এডওয়ার্ড জেনার। তারপরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন, অশোক মেহতা কমিটির পক্ষ থেকে কতগুলি স্তরে পঞ্চায়েত রাজ্য ব্যবস্থার সুপারিশ করা হয়? অশোক মেহতা কমিটির পক্ষ থেকে কিন্তু 2টি স্তরে তোমাদের পঞ্চায়েত রাজ্য ব্যবস্থা সুপারিশ করা হয়। তারপরের প্রশ্ন চলে যাব 71 নম্বর প্রশ্ন। 71 নম্বর প্রশ্নে, মানুষের দেহ ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি হলো কিন্তু থাইমাস। তারপর 72 নম্বর প্রশ্ন দেখে নাও। 72 নম্বর প্রশ্ন হচ্ছে, পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে কি বলে? পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে কিন্তু এন্টোমেফিলি বলে। তারপর 73 নম্বর প্রশ্ন হচ্ছে, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে কি বলা হয়? সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলা হয় কিন্তু ডিপ্লোজোম। তারপর দেখে নাও, মাছের শুক্রাণুর তোমাদের নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কিন্তু থাকে প্রোটামিন। তারপরে 75 নম্বর প্রশ্নে দেখো, হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছিলেন কাকে? হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর হলেন ফিরোজ শাহ তুগলক। তারপর 76 নম্বর প্রশ্নে হচ্ছে, বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে? বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কিন্তু বল্লাল সেন। তারপর 77 নম্বর প্রশ্নে রয়েছে, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? পল্লব বংশের শেষ রাজা কিন্তু অপরাজিত বর্মন। তারপর 78 নম্বর প্রশ্ন। 78 নম্বর প্রশ্নে হচ্ছে, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? গান্ধীর আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু 5ই মার্চ 1931 সালে। তারপর প্রশ্ন চলে যাব 79 নম্বর প্রশ্ন। 79 নম্বর প্রশ্নে হচ্ছে, প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন কে? কেঁচোকে কৃষকের বন্ধু বলেন, এটা আমাদের সকলেরই খুব জানা প্রশ্ন। কেঁচোকে কৃষকের বন্ধু বলেন কিন্তু ডারউইন। তারপর প্রশ্ন দেখে নাও 80 নম্বর প্রশ্ন। এখানে বলেছে, পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ? পেরেকের ওপর যে হাতুড়ি দিয়ে আমরা মারি সেটা কোন বল? কোন বলের মাধ্যমে আমরা মারি? এটা হচ্ছে ঘাত বলের মাধ্যমে আমরা মারি। তারপরে প্রশ্ন দেখে নাও 81 নম্বর প্রশ্ন। এখানে বলেছে, লাইসোজোম কি? লাইসোজোম হলো এক প্রকার উৎসেচক। 82 নম্বর প্রশ্ন। এখানে হচ্ছে, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 13টি। তারপর 83 নম্বর প্রশ্ন। এখানে হচ্ছে, শেরশাহের বাল্য নাম কি ছিল? শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। তারপর প্রশ্ন দেখে নাও 84 নম্বর প্রশ্ন। এখানে বলেছে, খানোয়ার যুদ্ধ সংগঠিত হয় কত সালে? খানোয়ার যুদ্ধ সংগঠিত হয় কিন্তু 1527 সালে। তারপর 85 নম্বর প্রশ্নে বলেছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কে? দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কিন্তু আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন দেখে নাও, নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তারপর প্রশ্ন দেখে নাও 87 নম্বর প্রশ্ন। কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? অভিসারী লেন্স বলা হয় কিন্তু উত্তল লেন্সকে। তারপর প্রশ্ন হচ্ছে 88 নম্বর প্রশ্ন। কাবেরী নদীর একটি উপনদীর নাম কি? কাবেরী নদীর একটি উপনদীর নাম হলো ভবানী নদী। তারপর 89 নম্বর প্রশ্ন দেখে নাও, রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ছিলেন? রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী ছিলেন কিন্তু মুখ্য সচিব। তারপর 90 নম্বর প্রশ্নে রয়েছে, প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? প্রিন্সেস পার্ক কিন্তু দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত। তারপর 91 নম্বর প্রশ্নে রয়েছে, দুজন কুস্তিগীরের নাম কি? দুজন কুস্তিগীরের নাম হলো সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত। তারপরে প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম হচ্ছে উত্তরকন্যা। তারপর প্রশ্ন দেখে নাও, কার্গিলের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা তো সবাই জানো, কার্গিলের যুদ্ধ হয়েছিল 1999 সালে। তারপরের প্রশ্ন হচ্ছে 94 নম্বর প্রশ্ন। আলোর তীব্রতা বা
উজ্জ্বলতার একক কী? আলোর তীব্রতা এবং উজ্জ্বলতার একক হলো ক্যান্ডেলা। তারপরে প্রশ্ন হচ্ছে 95 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কে নির্মাণ করেন? হাওয়া মহল নির্মাণ করেন কিন্তু প্রতাপ সিংহ। 96 নম্বর প্রশ্ন, ওয়েটিং ফর দি মহাত্মা বইটি রচয়িতা কে? ওয়েটিং ফর দি মহাত্মা বইটি রচয়িতা হলেন কিন্তু আর.কে. নারায়ণ। তারপর হচ্ছে 97 নম্বর প্রশ্ন। 97 নম্বর প্রশ্নে রয়েছে, মোপলা বিদ্রোহ কত সালে হয়? মোপলা বিদ্রোহ হয় কিন্তু 1921 সালে। তারপর দেখে নাও 98 নম্বর প্রশ্ন, আকবরনামার রচয়িতা কে ছিলেন? আকবরনামার রচয়িতা ছিলেন কিন্তু আবুল ফজল। তারপরে 99 প্রশ্ন দেখো, 99 নম্বর প্রশ্নে রয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্টেডিয়াম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা এবং বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত। তারপর 100 নম্বর প্রশ্ন। 100 নম্বর প্রশ্নে রয়েছে, নীল নদ কোন সাগরে পতিত হয়েছিল? নীল নদ কিন্তু ভূমধ্য সাগরে পতিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখে নাও 101 নম্বর প্রশ্ন, কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদটি ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপরে দেখে নাও 102 নম্বর প্রশ্ন, জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক কী? জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক হলো সিস্ট্রন। তারপরে দেখে নাও, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে? তো বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কিন্তু বড়দৌলির মহিলারা। তারপরের প্রশ্নতে চলে যাব। তারপরের প্রশ্ন হচ্ছে, কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? কর্ণের হচ্ছে অটোলিথ কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তারপরে 105 নম্বর প্রশ্নে চলে যাব, সম্পত্তি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়? সম্পত্তি কাঁচের তৈরি মদিনা মসজিদ বানানো হয় কিন্তু প্যারিসে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে আমরা যখনই এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলে যাই পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে, স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত? স্যাক্রাম হাড়টি মানবদেহের কোমরে অবস্থিত। তারপর পরের প্রশ্ন দেখে নাও 107 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় নার্ভের নাম কি? সবচেয়ে বড় নার্ভের নাম হচ্ছে সাইটিকা নার্ভ। তারপরের প্রশ্ন 108 নম্বর প্রশ্ন, সবচেয়ে বিস্তৃত করোটির স্নায়ুর নাম কি? সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম হচ্ছে ভেগাস স্নায়ু। তারপরে 109 নম্বর প্রশ্নে, ট্রায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে? ট্রায়ালিন নিঃসৃত হয় কিন্তু মুখ ও গহ্বরের লালাগ্রন্থি থেকে। তারপর প্রশ্ন দেখে নাও, কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়। তারপর দেখে নাও 111 নম্বর প্রশ্ন, সাহারায় প্রথম উটকোষের কোন উপজাতি? সাহারায় প্রথম উটকোষের প্রথম উপজাতি হচ্ছে বারবার উপজাতি। তারপরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু সকলেরই জানা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপরে হচ্ছে 113 নম্বর প্রশ্ন, খড়গপুর আইআইটি স্থাপিত হয় কত সালে? খড়গপুর আইআইটি স্থাপিত হয় কিন্তু 1951 সালে। যারা আমার খড়গপুরের বন্ধু রয়েছে, ভিডিওটি দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। তোমাদের কিন্তু জানা অবশ্যই দরকার, কেননা খড়গপুরে আইআইটি অবস্থিত কোন সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও এটা। তো যারা খড়গপুরের বন্ধু আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। তারপর প্রশ্ন, বাংলার নবজাগরণের জনক কে ছিলেন? বাংলার নবজাগরণের জনক ছিলেন কিন্তু রাজা রামমোহন রায়। তারপরে 115 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানীর দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কিন্তু 1911 সালে। তারপর দেখে নাও, তারপর হচ্ছে 116 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় কত সালে? ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় 1921 সালে। তারপর 17 নম্বর প্রশ্ন 100, অমৃতঘাত নামে পরিচিত ছিলেন কে? অমৃতঘাত নামে পরিচিত ছিলেন কিন্তু বিন্দুসার। তারপর দেখে নাও 118 নম্বর প্রশ্ন, পেরুর রাজধানী নাম কি? পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা।
তারপর প্রশ্ন হচ্ছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যে। তারপরের প্রশ্ন যাব, ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? ভারতের উদীয়মান শিল্প বলা হয় কিন্তু পেট্রো রাসায়ন শিল্পকে। তারপর পরের প্রশ্ন দেখো, ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় কত সালে? ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় কিন্তু 1936 সালে। তারপর 122 নম্বর প্রশ্ন, তারপর প্রশ্ন TRAI এর সম্পূর্ণ নাম কি? TRAI এর সম্পূর্ণ নাম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে 123 নম্বর প্রশ্ন, আকবরনামা কে ছিলেন? আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন কিন্তু আবুল ফজল। তারপর দেখে নাও 124 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে আন্দিজ পর্বতশ্রেণী। তারপর 125 নম্বর প্রশ্নে রয়েছে, আরব সাগরের রানী বলা হয় কাকে? আরব সাগরের রানী বলা হয় কিন্তু কোচিকে। তারপর দেখে নাও 126 নম্বর প্রশ্নে, দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? দ্রোণাচার্য পুরস্কার খুবই ভালো প্রশ্ন, এটা দেখো। দ্রোণাচার্য পুরস্কার ক্রীড়া প্রশিক্ষণের জন্য কিন্তু যুক্ত। তারপর 127 নম্বর প্রশ্ন হচ্ছে, শকুন্তলা নাটকের রচয়িতা কে? শকুন্তলা নাটকের রচয়িতা হলো কালিদাস। তারপর 128 নম্বর প্রশ্নে, পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। তারপর 129 নম্বর প্রশ্নের হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন কে? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। তারপরে 130 নম্বর প্রশ্ন রয়েছে, বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা কে? বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা হচ্ছে বেদব্যাস। তারপরে প্রশ্ন দেখো, কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয়? চাচা কথাটি যুক্ত হয় কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর নামের আগে। তারপর 132 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি? বিশ্বের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া। তারপরের প্রশ্ন হচ্ছে জন সোসাইটি। তারপরের প্রশ্ন, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন দেখে নাও 134 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান কোন সালে? 1878 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান। তারপরের প্রশ্ন দেখে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী। তারপরে প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন কোথায়? তো রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন কিন্তু ভিক্টোরিয়া ওকাম্পোতে। তারপরে দেখে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বৈঠাকুনারি হাট। তারপর 138 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী। তারপর দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোন সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। তারপর গৌড়া উপন্যাসের লেখক কে? গৌড়া উপন্যাসের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কোন সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তার সাথে সবারই কিন্তু জানা প্রশ্ন। 1919 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন সালে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তারপরে প্রশ্ন, মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি? মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে হরিলাল। তারপরে প্রশ্ন দেখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। তারপরে হচ্ছে, নৌকাডুবি পুস্তকটি রচনা করেন কে?
নৌকাডুবি পুস্তকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন 146 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরের প্রশ্ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু জর্জ ওয়াশিংটন। তারপরের প্রশ্ন 148 নম্বর প্রশ্ন, বিশাখাপত্তনম শহরটি কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম শহরটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপর দেখে নাও মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? মধ্যপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে ভোপাল। তারপরের প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে? পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। তারপরে প্রশ্ন দেখো, বৈশাখী উৎসব পালিত হয় কোথায়? বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে। তারপরে প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। তারপরের প্রশ্নতে চলে যাব 153 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রদান করেন কে? ভারতীয় সংবিধান প্রদান করেন এক নাগরিকত্ব। তারপরে প্রশ্ন দেখো, বিবিকা মাকবারা অবস্থিত কোথায়? বিবিকা মাকবারা অবস্থিত ঔরঙ্গাবাদে। তারপরে প্রশ্ন দেখো, বন্দে মাতরম গানটি রচনা করেন কে? বন্দে মাতরম গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে প্রশ্ন 156 নম্বর প্রশ্ন, এখানে 2006 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 2006 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু জার্মানিতে। তারপর প্রশ্ন, যে ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় সেটি কোন ভিটামিন? কোন ভিটামিনের অভাবে তোমাদের স্কার্ভি রোগটি হয়? স্কার্ভি রোগটি হয় কিন্তু ভিটামিন সি এর অভাবে। তারপর প্রশ্ন চলে যাব 158 নম্বর প্রশ্ন, এখানে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। তারপর প্রশ্ন দেখো, ফল পাকাতে ব্যবহৃত হয় কোন হরমোন? ফল পাকাতে ব্যবহৃত হয় কিন্তু ইথিলিন হরমোন। তারপর দেখে নাও 160 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন কে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা হলেন সূর্য সেন। তারপর প্রশ্ন, কোষের শক্তিঘর বলা হয় কাকে? কোষের শক্তিঘর বলা হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াকে। তারপরে প্রশ্ন দেখো, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হলেন কে? চন্দ্রশেখর রাও। তারপর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1792 সালে। তারপরে প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশন ভারতে আসেন কত সালে? ক্যাবিনেট মিশন ভারতে আসেন কিন্তু 1946 সালে। তারপর প্রশ্ন দেখে নাও, সব লাল হো জায়গা এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে রঞ্জিত সিং এর। তারপরে প্রশ্ন দেখে নাও, আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন কে? আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেন কিন্তু রাজা রামমোহন রায়। তারপর প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে। তারপর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। তারপর দেখে নাও, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক। তারপর দেখে নাও 170 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু জাকির হোসেন। তারপর প্রশ্ন 171 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন কিন্তু রীতা ফারিয়া। তারপরে প্রশ্ন 172 নম্বর প্রশ্ন, ধনেখালির জন্য বিখ্যাত কি? ধনেখালি কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তারপর 173 নম্বর প্রশ্ন, হাওড়া মহল তৈরি করেছিলেন কে? হাওড়া মহল তৈরি করেছিলেন কিন্তু মহারাজা প্রতাপ সিংহ। তারপরে দেখো, আদিনা মসজিদ অবস্থিত কোথায়? আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়াতে। তারপর 175 নম্বর প্রশ্নে, তালিকোটার যুদ্ধ হয়েছিল কত সালে? তালিকোটার যুদ্ধ হয়েছিল কিন্তু 1565 সালে। তারপর 176 নম্বর প্রশ্ন, তহকক ই হিন্দ রচনা করেছিলেন কে? তহকক ই হিন্দ রচনা করেছিলেন আল বেরুনি। তো তারপরে দেখো 177 নম্বর প্রশ্ন, প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় কিন্তু 9 জানুয়ারি। তারপরে প্রশ্ন দেখো, হাংরি স্টোনে বইটি কার লেখা? হাংরি স্টোন বইটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখে নাও, ডেভিস কাপ দেওয়া হয় কোন খেলায়? ডেভিস কাপ দেওয়া হয় টেনিস খেলায়। তারপরে প্রশ্ন দেখো 180 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম হচ্ছে ভলিবল।
তারপর প্রশ্ন 181 নম্বর প্রশ্ন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? জাকির হোসেন কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি? অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বিশ্বভূষণ হরিশচন্দ্রন। তারপরে দেখো, রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন কি? রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। তারপরে দেখে নাও, ডক্টর আব্দুল কালামের পুরো নাম কি ছিল? ডক্টর আব্দুল কালামের পুরো নাম ছিল কিন্তু আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তারপর দেখে নাও 185 নম্বর প্রশ্ন, ডক্টর আব্দুল কালামের জন্মগ্রহণ করেন কত সালে? ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু 1931 সালে 15ই অক্টোবর। তারপর দেখে নাও 186 নম্বর প্রশ্ন, ডক্টর আব্দুল কালাম ভারতে কি ছিলেন? ডক্টর আব্দুল কালাম ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন দেখে নাও, তারপর প্রশ্ন 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আবুল কালামের কাছে পরাজিত হয়েছিলেন কে? লক্ষ্মী সেহগল। তারপর প্রশ্ন দেখে নাও 188 নম্বর প্রশ্ন, ডক্টর আবুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীর নাম কি? অনুপ্রেরণামূলক আত্মজীবনীর নাম হলো উইংস অফ ফায়ার। দেখে নাও 189 নম্বর প্রশ্ন, ডক্টর আবুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ডক্টর আবুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তামিলনাড়ুতে। তারপর প্রশ্ন 190 নম্বর প্রশ্ন, ডক্টর আবুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে? 1997 সালে। তারপর 191 নম্বর প্রশ্ন, ডক্টর আবুল কালাম মারা যায় কোন সালে? 27 জুলাই 2015 সালে। তারপরে প্রশ্ন, তেমুজিন কার প্রকৃত নাম? তেমুজিন হলো চেঙ্গিস খানের প্রকৃত নাম। তারপর দেখে নাও, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে? গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কিন্তু মালাধর বসু। তারপরের প্রশ্ন, আইহোল প্রস্তুতির রচনা কে করেন? আইহোল প্রস্তুতির রচনা করেন কিন্তু রবি কীর্তি। তারপর প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কী ছিল? মগধের প্রথম রাজধানী হচ্ছে রাজগৃহ। তারপর 196 নম্বর প্রশ্ন, কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত হয় কোথায়? কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত হয় কিন্তু ছত্তিশগড়ে। তারপর প্রশ্ন, মর্নিং স্টার হিসাবে পরিচিত কে? মর্নিং স্টার হিসাবে পরিচিত হচ্ছে শুক্র। তারপরে প্রশ্ন, মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায়? মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ অবস্থিত মহারাষ্ট্রে। তারপর 199 প্রশ্ন দেখে নাও, পিচোলা হ্রদটি অবস্থিত কোথায়? পিচোলা হ্রদটি হচ্ছে উদয়পুরে অবস্থিত। তারপরের প্রশ্ন 200 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে দিল্লির কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তারপরে প্রশ্নটা দেখে নাও, সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগের দায়িত্ব নেয় কে? লোকসভার অধ্যক্ষের। তারপরে প্রশ্ন দেখে নাও, গরবা নাচের প্রচলন দেখা যায় কোথায়? গরবা নাচের প্রচলন দেখা যায় কিন্তু গুজরাটে। তারপর বর্তমান শাক্যমুনি নামে পরিচিত কে? বর্তমান শাক্যমুনি নামে পরিচিত হচ্ছে হিউয়েন সাং। তারপর পান্না হীরক খনি অবস্থিত কোথায়? পান্না হীরক খনি অবস্থিত মধ্যপ্রদেশে। তারপর রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট। তারপর সবুজ নগর বলা হয় কাকে? সবুজ নগর বলা হয় কিন্তু চেন্নাইকে। তারপর প্রশ্ন দেখো, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের বলা হয় কিন্তু জেরোফাইট। তারপর আরব সাগরের রানী বলা হয় কাকে? আরব সাগরের রানী বলা হয় কিন্তু কোচি বন্দরকে। তারপর বৌদ্ধ ধর্মের ত্রিপিটক আছে কয়টি? বৌদ্ধ ধর্মের ত্রিপিটক রয়েছে কিন্তু 3টি। তো তারপরে প্রশ্ন দেখে নাও 210 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপরে প্রশ্ন, সম্রাট অশোকের কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিলেন? সম্রাট অশোকের কারুয়াকি কিন্তু তাকে অত্যন্ত প্রভাবিত করেছিলেন। তারপর প্রশ্ন, গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। তারপর প্রশ্ন, যুগান্তর পত্রিকায় প্রথম সম্পাদক ছিলেন কে? যুগান্তর পত্রিকায় প্রথম সম্পাদক ছিলেন কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ। তারপর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? ভারতের অরুণাচল প্রদেশে কিন্তু প্রথম সূর্যোদয় হয়। তারপর প্রশ্ন হচ্ছে 215 নম্বর প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার অবস্থিত কোথায়?
সবরই কিন্তু খুবই জানা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের ধান গবেষণাগার অবস্থিত কিন্তু উড়িষ্যার কটকে। তারপরে প্রশ্ন দেখে নাও 216 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। তারপর প্রশ্ন, কোন প্রাণীর রক্ত নীলাভ? চিংড়ির রক্ত কিন্তু নীলাভ। তারপর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর অবস্থিত কিন্তু কাঠমান্ডুতে। তারপর প্রশ্ন, পায়রা কিসের প্রতীক? পায়রা কিন্তু শান্তির প্রতীক। তারপর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছিল কোথা থেকে? ব্রিটেনের সংবিধান থেকে। তারপরে প্রশ্ন দেখে নাও, বসুন্ধরা সম্মেলন হয়েছিল কোথায়? বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলে। তারপর অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কি? অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। তারপর দেখে নাও, কেঁচোর গমন অঙ্গের নাম কি ছিল? কেঁচোর গমন অঙ্গের নাম ছিল সিটা। তারপর দেখে নাও, উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি কোনটি? উপগ্রহের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি শনিগ্রহের। তারপর হচ্ছে টেলিফোন আবিষ্কার করেন কে? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। তারপর দেখো, সাদা শহর বলা হয় কাকে? তো সাদা শহর বলা হয় কিন্তু রেল গেটকে। তারপর দেখে নাও, হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে? হিউয়েন সাং ভারতে আসেন কিন্তু হর্ষবর্ধনের শাসনকালে। তারপর দেখে নাও, নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। তারপর প্রশ্ন, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় কিন্তু 1853 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন দেখে নাও, ভারতের নৌবিদ্রোহ হয় কত খ্রিস্টাব্দে? ভারতের নৌবিদ্রোহ হয় 1946 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন 231 নম্বর প্রশ্ন, লৌহ মানব নামে পরিচিত কে? লৌহ মানব নামে পরিচিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে প্রশ্ন দেখো, পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতব কল্পের নাম কি? পর্যায় সারণীতে অবস্থিত ভারতের প্রথম ধাতব কল্পের নাম হচ্ছে বোরন। তারপর প্রশ্ন 233 নম্বর প্রশ্ন, পায়রার মূত্রে বেশি পরিমাণ থাকে কি? পায়রার মূত্রে বেশি পরিমাণ থাকে ইউরিক অ্যাসিড। তারপরে প্রশ্ন 234 নম্বর প্রশ্ন, এককের এসআই পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? এককের এসআই পদ্ধতি চালু হয় 1960 খ্রিস্টাব্দে। তারপর দেখে নাও 235 নম্বর প্রশ্ন, তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তারপর প্রশ্ন দেখো, নিউটনের প্রথম সূত্র হাতে ধারণা পাওয়া যায় জড়তার। তারপরে প্রশ্ন দেখো 237 নম্বর প্রশ্ন, ছত্রাকবিদ্যাকে কি বলা হয়? ছত্রাকবিদ্যাকে বলা হয় হচ্ছে মাইকোলজি। তারপর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ এবং গ্রহণাঙ্কের মান জানা যায় কোথা থেকে? চার্লসের সূত্র থেকে। তাপের উত্তম শোষক কি? তাপের উত্তম শোষক হচ্ছে কালো অমসৃণ তল। তারপর প্রশ্ন, সেলসিয়াস স্কেলের 400 কে উষ্ণতার মান কত? 127 ডিগ্রি সেলসিয়াস। তারপর প্রশ্ন 241 নম্বর প্রশ্ন, একটি মূলবিহীন উদ্ভিদের নাম কি? একটি মূলবিহীন উদ্ভিদের নাম হচ্ছে আইক্রোনিয়া। তারপরে প্রশ্ন দেখে নাও, মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ কি? মানবদেহে সবচেয়ে বেশি রক্তচাপ হচ্ছে ধমনীতে। তারপর প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম বিচারপতি অবসর নেয় কত বয়সে? 65 বছর বয়সে। তারপর প্রশ্ন, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় কত সালে? 1950 সালে। তারপর প্রশ্ন 245 নম্বর প্রশ্ন, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে? হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তারপর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর প্রশ্ন, বাংলার বাঘ বলা হয় কাকে? বাংলার বাঘ বলা হয় কিন্তু আশুতোষ মুখার্জিকে। তারপর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। তারপর প্রশ্ন, ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন? ইংল্যান্ডের পঞ্চম জর্জ কিন্তু সর্বপ্রথম ভারতে আসেন। তারপরে 250 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। তারপরে প্রশ্ন, মাউরি কোন দেশের উপজাতি? মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের উপজাতি। তারপর প্রশ্ন, গঙ্গাস্তোত্তম এর রচয়িতা কে? গঙ্গাস্তোত্তমের রচয়িতা হলেন শ্রী শঙ্করাচার্য। তারপরে প্রশ্ন, বাদুরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? বাদুরপুর
তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দিল্লিতে। তারপরে প্রশ্ন দেখে নাও, ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন কে? ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন দৌলত খাঁ লোদি। তারপর দেখে নাও, সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুৎমিশ। তারপরের প্রশ্ন, আলেকজান্ডার ভারতে ছিলেন কত মাস? আলেকজান্ডার ভারতে ছিলেন কিন্তু 19 মাস। তারপরে ঘানা পাখিরালয় অবস্থিত কোথায়? ঘানা পাখিরালয় অবস্থিত কিন্তু রাজস্থানে। তারপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায়? ভিলায়ে। তারপরে প্রশ্ন, গারো পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। তারপরে 260 নম্বর প্রশ্ন, ভেম্বনাথ কয়াল অবস্থিত কোথায়? কেরালায়। তারপরে প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী পর্বতমালা। দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কি? দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী হলো গোদাবরী নদী। তারপরে প্রশ্ন, ইন দি লাইন অফ ফায়ার বইটি লিখেছিলেন কে? বইটি লিখেছিলেন কিন্তু পারভেজ মুশারফ। তারপরে প্রশ্ন, অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করেন কে? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কিন্তু 11ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন হচ্ছে, পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় কত সালে? পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় কিন্তু 1958 সালে। তারপরে প্রশ্ন, 2020 সালের পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কে? 2020 সালের পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কিন্তু অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। তারপরে প্রশ্ন দেখে নাও। তারপর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু হরিনেশ। তারপরে প্রশ্ন, গীত গোবিন্দ রচনা করেন কে? গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। তারপর দেখে নাও, লাক বক্স নামে পরিচিত ছিলেন কে? লাক বক্স নামে পরিচিত ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। তারপরে প্রশ্ন, রক্তকবির নাটকটি কে লিখেছিলেন? রক্তকবির নাটকটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন, অবাক জলপান নাটকটি লিখেছিলেন কে? এটি লিখেছিলেন সুকুমার রায়। তারপর দেখো, চীনের বৃহত্তম বন্দরের নাম কি? চীনের বৃহত্তম বন্দরের নাম হচ্ছে সাংহাই। তারপর হায়দ্রাবাদ অবস্থিত হয় কোন নদীর তীরে? হায়দ্রাবাদ অবস্থিত হয় মৌসি নদীর তীরে। তারপর দেখে নাও, ইস্ট্রোজেন নামে হরমোনটি নিঃসৃত হয় কোথা থেকে? ইস্ট্রোজেন নামক হরমোনটি নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে। তারপর দেখে, ভাইয়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত হয় কোথায়? ভাইয়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত হয় কিন্তু পাঞ্জাবে। তারপর হচ্ছে, সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন কাকে? তো সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন গুরু অর্জুন সিংহের। তারপর দেখব, ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে? ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কিন্তু বাদাউনি। তারপর দেখলাম, ভারতের কেশরী কাপ যুক্ত হয় কোথায়? ভারতের কেশরী কাপ যুক্ত হচ্ছে কুস্তি খেলার সাথে। তারপর ভারতীয় মহিলার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কিন্তু আশাপূর্ণা দেবী। তারপর দেখে নাও, মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। তারপর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সমুদ্র তট কি? ভারতের দীর্ঘতম সমুদ্র তট হচ্ছে মেরিনা। তারপর ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা কেমন? ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা হচ্ছে 3 স্তরীয়। তারপরের প্রশ্ন 283 নম্বর প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন কিন্তু বাণভট্ট। তারপর 284 নম্বর প্রশ্নে রয়েছে, আফিম গাছের কাঁটা ফলের ত্বকে পাওয়া যায়। আফিম গাছের কাঁটা কিন্তু মার্ফিন থেকে পাওয়া যায়। তারপর প্রশ্ন দেখে নাও, গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথা থেকে? গ্লাইকোজেন সঞ্চিত হয় কিন্তু যকৃতে। তারপর প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন কে? আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিং। তারপরে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু মহাপদ্ম নন্দ। তারপর মৃচ্ছকটিক নাটক রচয়িতা করেন কে? শূদ্রক। তারপর হচ্ছে 289 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তারপর
আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 খ্রিস্টাব্দে। তারপর পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তিরিচ মির। তারপরে প্রশ্ন হচ্ছে বিখ্যাত রচনা মানব জমিনের লেখক কে? বিখ্যাত রচনা মানব জমিনের লেখক হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তারপর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় কোথায়? মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় চিংড়ি এবং আরশোলা তার শামুকে। তারপর প্রশ্ন দেখে 294 নম্বর প্রশ্ন, নীলনদ পতিত হয়েছিল কোথায়? নীলনদ পতিত হয়েছিল কিন্তু ভূমধ্যসাগরে। তারপর প্রশ্ন দেখে নাও। তারপর প্রশ্ন হচ্ছে একক সময়ে বস্তুর সরণকে কি বলা হয়? একক সময়ে বস্তুর সরণকে বলা হয় বেগ। তারপর প্রশ্ন দেখো, খৈতান ট্রফি যুক্ত হয় কার সাথে? খৈতান ট্রফি যুক্ত হয় কিন্তু দাবা খেলার সঙ্গে। তারপর 297 নম্বর প্রশ্ন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। তারপরে প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মবেশে গৃহত্যাগ করেন কত সালে? নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন 1941 সালে। তারপর প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠাতা করেন কত কে? তো অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠাতা করেন মহাত্মা গান্ধী। তারপরে 300 নম্বর প্রশ্ন, 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে? 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন সাহিত্যিক অমিতাভ ঘোষ। এরপর দেখে নাও 301 নম্বর প্রশ্ন। 301 নম্বর প্রশ্নে রয়েছে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কার অধিবেশনে? লোহর অধিবেশনের ফলে। তারপর দেখো, বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? বাংলার মুকুটহীন রাজা বলা হয় কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারপরে প্রশ্ন, নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কোন ধারায়? নির্বাচন কমিশন ক্ষমতা বর্ণিত রয়েছে 324 নম্বর ধারায়। তারপরে প্রশ্ন, ওস্তাদ আলী আকবর খান যুক্ত কার সঙ্গে? শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে। তারপর প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি? ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো বাদাম। তারপর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। তারপর হচ্ছে সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় কাকে? সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় কিন্তু হার্বার্ট স্পেন্সারকে। তারপর প্রশ্ন হচ্ছে গ্রিনিচ মান মন্দির অবস্থিত কোথায়? গ্রিনিচ মান মন্দির অবস্থিত হচ্ছে যুক্তরাজ্যে। তারপর দেখে নাও, আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন কে? আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ। দেখো, গদর পার্টির জন্ম হয় কবে? গদর পার্টির জন্ম হয় আমেরিকায়। তারপরে প্রশ্ন দেখে নাও। তারপরে প্রশ্ন হচ্ছে কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় কোথায়? সুরাট অধিবেশনে। তারপর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? বিধবা বিবাহ আইন পাস হয় কিন্তু 1856 সালে। তারপর প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয় কিসে? তো বাণিজ্য বায়ু বলা হয় কিন্তু আয়ন বায়ুকে। তো তারপরে প্রশ্ন দেখো, অযোধ্যা শহরটি কোথায় অবস্থিত? অযোধ্যা শহরটি কিন্তু সরজু নদীর তীরে অবস্থিত। তারপর দেখে নাও 316 নম্বর প্রশ্ন, সিটি অফ লেকস নামে পরিচিত কোথায়? উদয়পুর। তারপরে প্রশ্ন, রক্তচন্দন ব্যবহৃত হয় কিসের অভাবে? রক্তচন্দন ব্যবহৃত হয় কিন্তু ভিটামিন কে এর অভাবে। তারপর দেখে নাও, আয়োডিনের অভাবে মানবদেহের যে রোগটি হয় তা কি? আয়োডিনের অভাবে মানবদেহের যে রোগটি হয় তা হচ্ছে গলগণ্ড। তারপর নান্দের শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? 1739 সালে। তারপর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1835 সালে। তারপর হচ্ছে ব্রহ্মানন্দ নামে পরিচিত হয় কে? ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কিন্তু কেশবচন্দ্র সেন। তারপরে প্রশ্ন দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম কি? পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তারপর দেখো, বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছিলেন কে? সোফিয়া। তারপরে প্রশ্ন হচ্ছে, মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত কি নামে? মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে পরিচিত হচ্ছে সগরমাথা নামে পরিচিত। তারপর হচ্ছে বালির প্রধান উপাদান কি? বালির প্রধান উপাদান হচ্ছে সিলিকা। তারপরে প্রশ্ন, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেরির নামে
কে পরিচিত? বিশ্বের প্রথম টেস্ট টিউব নামে পরিচিত হচ্ছে লুইস ব্রাউন। তারপর দেখো এলাহাবাদ প্রশস্তির রচনা করেন কে? এলাহাবাদ প্রস্তুতির রচনা করেন কিন্তু সমুদ্রগুপ্তের সেবাকবি হরি সেন। তারপর দেখো বাল গঙ্গাধর তিলককে ভারতের হিরে বলে সম্বোধন করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলককে ভারতের হিরে বলে সম্বোধন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। তারপর দেখো খিলাফত দিবস উদযাপিত হয়েছিল কোন সালে? খিলাফত দিবস উদযাপিত হয়েছিল 1919 সালের 17ই অক্টোবর। তারপর দেখো 330 নম্বর প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে? ম্যাগনা কার্টা বলা হয় কিন্তু উডের ডিসপ্যাচকে। তারপর দেখে নাও 331 নম্বর প্রশ্ন, মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে হত্যা করেন? মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে হত্যা করেছিলেন বিপ্লবী উধম সিংহ। তারপরে প্রশ্ন, কিংডম অফ গড কার লেখা? কিংডম অফ গড লেখা হচ্ছে লিও টলস্টয়। তারপরে প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে কি? বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে কিন্তু নাইট্রোজেন গ্যাস। তারপর দেখে নাও রাজ্যের লোকসেবা আয়োগের সদস্যদের নিয়োগ করেন কে? রাজ্যের লোকসেবা আয়োগের সদস্যদের নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। তারপর প্রশ্ন, ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে ছিলেন? ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা ছিলেন কিন্তু অ্যাটর্নি জেনারেল। তারপর প্রশ্ন, বৃষ্টির জলে থাকে কি? বৃষ্টির জলে কিন্তু ভিটামিন বি থাকে। তারপর রিকেটস রোগ হয় কিসের অভাবে? রিকেটস রোগ হয় কিন্তু ভিটামিন ডি এর অভাবে। তারপর দেখে নাও পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কি? তো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হলো অস্কার ভাট মন্দির। তারপর দেখো পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। তারপর প্রশ্ন দেখো বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কিন্তু এস হুইলার। তারপর দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাম্পিয়ান হ্রদ। তারপর প্রশ্ন হচ্ছে জিকা ভাইরাস ছড়ায় কে? তো জিকা ভাইরাস ছড়ায় কিন্তু মশার মাধ্যমে। তারপর প্রশ্ন দেখো সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? সূর্যোদয়ের দেশ বলা হয় কিন্তু জাপানকে। তারপরের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তারপরে প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নিশীথ সূর্যের দেশ বলা হয় কিন্তু নরওয়েকে। তারপরে প্রশ্ন 347 নম্বর প্রশ্ন, মসজিদের শহর বলা হয় কাকে? মসজিদের শহর বলা হয় ঢাকাকে। তারপরে প্রশ্ন, গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটকের রচনা করেছিলেন কে? গুপ্ত যুগে উত্তর রামচরিত নাটকের রচনা করেছিলেন কিন্তু ভবভূতি। তারপর দেখো প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো কি? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো কিন্তু গ্রামণী। তারপর দেখো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। তারপর দেখো ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে ছিলেন? ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন কিন্তু মিতালি রাজ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। এরপরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনটি? বিশ্বের বড় সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। তারপর প্রশ্ন, স্বর্ণ উৎপাদনের বিশ্বে শীর্ষস্থায়ী দেশ কোনটি? স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থায়ী দেশ হলো চীন। তারপর দেখে নাও তাহরির স্কয়ার অবস্থিত কোথায়? তাহরির স্কয়ার অবস্থিত মিশরের কায়রোতে। তারপর প্রশ্ন দেখো ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। তারপর প্রশ্ন দেখো হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? হাজার হ্রদের দেশ বলা হয় কিন্তু ফিনল্যান্ডকে। তারপর দেখে নাও আইফেল টাওয়ার অবস্থিত কোথায়? আইফেল টাওয়ার অবস্থিত কিন্তু প্যারিসে। তারপরের প্রশ্ন দেখে নাও 358 নম্বর প্রশ্ন, বিশ্বের গভীরতম খাদ কোনটি? বিশ্বের গভীরতম খাদ হচ্ছে পানামা খাদ। তারপর প্রশ্ন, আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছেন কে? আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছেন কিন্তু জিব্রাল্টার প্রণালী। তারপর প্রশ্ন দেখে নাও এনএটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এনএটিও এর সদর দপ্তর কিন্তু বেলজিয়ামে অবস্থিত। তারপর দেখে নাও বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি? বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস।
তারপর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর প্রশ্ন, হাওয়া মহল অবস্থিত হয় কোথায়? হাওয়া মহল অবস্থিত কিন্তু জয়পুরে। তারপর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কিন্তু নরোজিনী নাইডু। তারপর প্রশ্ন দেখো, মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি ছিল? মানবদের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। তারপরে প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ছিল? মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত কোথায়? স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো, জাপানের প্রচলিত কুস্তির নাম কি? বা জাপানের প্রচলিত কুস্তির নাম হচ্ছে সুমো। তারপর দেখো, গঙ্গা নদী পতিত হয়েছে কোথায়? গঙ্গা নদী পতিত হয়েছে কিন্তু বঙ্গোপসাগরে। তারপর দেখো, বিশ্বের সর্ববৃহৎ উপসাগর কোনটি? বিশ্বের সর্ববৃহৎ উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। তারপর প্রশ্ন, গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কে? গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কিন্তু লালা হরদয়াল। তো এই হচ্ছে কিন্তু তোমাদের বাছাই করা 400টি প্রশ্ন এবং উত্তরের প্র্যাকটিস সেট 1। ভিডিওটি উপকারী বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং পরের প্র্যাকটিস সেটের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর তাহলে আমরা যখনই পরের প্র্যাকটিস সেটগুলো আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।